করতে পারি, লোক হাসাতে পারি, যুবক সাজতে পারি, অথচ নির্মম সত্য এই যে আমার সময় ফুরিয়ে এসেছে। আমি আমার জীবনের ৬৮টা বছর পার করে এসেছি, যার কখনোই ফিরে পাবো না। আমি নর্দমায় ফেলে দেওয়া ওই বোতলের মতো, যার তলানিতে কয়েক ফোঁটা পানিও অবশিষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ ভাসিলি, বুড়ো খোকা, অবাক ব্যাপার। আমি প্রায় ৪৫ বছর ধরে মঞ্চে অভিনয় করছি, আর এই প্রথমবারের মতো রাতের থিয়েটার হলকে দেখছি। এ কেমন অন্ধকার! ঈশ্বর, একটা ভাঁড় সেজে বসে আছি। না 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 না, আমাকে এসব আর মানায় না। আমাকে এই জায়গা ছাড়তেই হবে। এটা খুবই বিরক্তিকর জায়গা। এখানে রোজ রাতে আমি মৃত্যুর সাথে লড়াই করি। কে আপনি? কথা বলছেন না কেন? আমি তো জিজ্ঞাসা করছি আপনি কে? আরে কানের কাছে এসে খ্যান খ্যান করো না তো। ওটা রাস্তা জুড়ে শুধু শব্দ আছে। আমার সঙ্গে মশকরা হচ্ছে। এই, আমি কি তোমার বন্ধু ভাই পাবলো যে তোমার সাথে মশকরা করবো? কিন্তু ভ্যাসিলি সেটলাভিক তো আমি। হ্যাঁ, তুমিও ভ্যাসেলি, আমিও ভ্যাসেলি। মানে সম্পর্কটা হচ্ছে এমন, আমি তুমি, তুমি আমি, অথবা আমরা আমরাই। উই বোথ আর সেম। মানে সার্কাস শুরু হয়েছে নাকি এখানে? হচ্ছে না। না, তুমি আমার পরীক্ষা নাও। ওয়েল বলো, আমি কোন ব্র্যান্ডের মদ খাই? আরে অদ্ভুত, এসব আমি কি করে জানবো? তুমি তো বললে প্রশ্ন করতে। শোনো, ব্র্যান্ডের সিগারেট আমার কোনো কিছুই মনে পড়ছে না। এক অতন্দ্র রজনীর মতো, যেখানে চাঁদ জেগে আছে সারা রাত, মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় কোনো চড়ুই পাখি, আর ওরে বর্ষাকালীন হাওয়া, ওরে কিছু ফেলে দেওয়া কাগজ, ওরে সিগারেটের ধোঁয়া। সেই অসীম অন্ধকারের ভেতর থেকে আমি তোমার জন্য ছিনিয়ে আনতে পারি গোটা এক আকাশ, চন্দ্র রজনীর মতো, যেখানে চাঁদ জেগে আছে সারা রাত, দুটো চড়ুই পাখি মাথার ওপর দিয়ে উড়ে যায়, আর ওরে বর্ষাকালীন হাওয়া, ওরে কিছু ফেলে দেয়া কাগজ, ওরে সিগারেটের ধোঁয়া। সেই অসীম অন্ধকারের ভেতর থেকে আমি তোমার জন্য ছিনিয়ে আনতে পারি গোটা এক আকাশ। খেতে পারছো না? না, কেন? কাশি আসছে। মানে গলাটাকে উঠে দিলে? তুমি পড়িয়ে যাচ্ছ। তোমার গলা হাতের শক্তির সাথে তোমার বিস্মৃতিও করছে। এই তুমি যখন আমি ছিলাম, ঠিকই দর্শকদের দেখাতে চেয়েছে বলো, একটা প্রাণ ভরে হাসতে পারো। একবার আমাকে মঞ্চে হাসতে গেলে তাও ভাবিনি। অথচ সেই সব স্বার্থপর দর্শকের জন্যই আজ তুমি আমাকে ক্লাউন বলছো। আজ তোমার সামনে আমি একটা ভাঁড় সেজে বসে আছি। মিস্টার রোজ, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, তোমাকে তৈরি করেছে তোমার দর্শক। এটা একটা অশিল্পী সত্তা। অতটাই আমি নিতে পারবো না। আমি শুধু জানি এখানে এমনও কিছু কিছু দর্শক আসে যাদের কোনো কাজ নেই, যারা শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকে, আর যখন কোনো কাজ থাকে না এই অন্ধকার থিয়েটার হলটা এসে ঘুরে যায়। শোনো, ওসব বড় বড় কথা দিয়ে এখন আর নেই, সময়টা বদলে গেছে। সময় বদলের দোহাই দিয়ে নিজের দোষকে লুকিও না। এই এই
একবারের জন্য ভাবতে দাও। ফলে তুমি ধীরে ধীরে তোমার দর্শক আছে, হাত তালি আছে, কি নেই জানো? সম্মান নেই। দর্শক বেরোলে এই যে মদের নেশায় ভূত হয়ে পড়ে থাকে এই মঞ্চে। আমি ভূত হয়ে পড়ে থাকি না। আমারও বাড়ি আছে, আমিও রোজ বাড়ি ফিরি। এই মিথ্যে বলো না, তোমার বাড়ি নেই। তোমার বাড়ি নেই কারণ একা বাড়িতে থাকতে তুমি পারো না। তুমি প্রতিদিন বাড়িতে গিয়ে খুঁজতে থাকো কেউ তোমার জন্য অপেক্ষা করছে কিনা। বুঝতে পারছি না তোর অস্তিত্বের সংকটে না ভোগার অন্য কোনো কারণ আছে বলো? এ বারবার বুড়ো বুড়ো কেন বলছো? তুমি বয়সের দোহাই দিয়ে নিজের দোষকে লুকাতে পারবে, আর আমি তোমাকে বুড়ো বলতে পারবো না? পারবে না। প্রস্তাব ধরেছে। করেনি। আমি বলছি ধরেছে। বাড়িটা কোন দিকে? And to be painted with the rebel's curse. Thou Barnabo would become to Dunsinane, and the opposed beam of no women born, yet I'll try the last. Before my body, I throw my well-like shield. Lay all men down, and damn him that first cries, hold, enough! একটু করে হারিয়ে যাচ্ছে। আমি যতই ভালো দেখাতে চাই না কেন, আসলে কোনো লাভ নেই। মানুষ বদলাবে না। এটা কি খুব নতুন কিছু? আজ থেকে 30 বছর আগেও এই ঘটনাগুলো কি বাস্তবতা ছিল না? তখন একটা কোনো সমাজের মানুষকে বানাতে চাওয়া হতো অনুভূতিহীন, যারা তাদের সকল সংবেদনশীলতা হারিয়ে একটা প্রাণহীন আজ্ঞাবান যন্ত্রে পরিণত হতো। যে কাজটি করতো এই স্বার্থবাদী রাষ্ট্র, এবং এখনো তা করেই চলেছে। কিন্তু তুমি কি এই দুই সময়কে একই বলছো? চাইতে অনেক ভালো সম্ভাবনা নিয়ে আমি এই মঞ্চ জীবন শুরু করেছিলাম, কিন্তু তার ফলাফল যে এই নির্লিপ্ততা হবে তা আমি জানতাম না। কিন্তু তোমার কি মনে হয় না তুমি একটু বাড়িয়ে বলছো? একটুও না, বরং এর চাইতেও বাড়িয়ে বলা যায় চাইলে। এই যে তুমি বলছো এই পরিস্থিতি হবে তুমি জানতে না, এই অপরিণামদর্শিতা কি তোমার আজকের এই সময়টাকে তৈরি করে দেয়নি? কিভাবে আমি অপরিণামদর্শী হলাম বলো তো? আমি বলি, পারবে না, তোমারও তো দম নেই। এই ভেতর বাহির দুয়ে মিলে আমার অপমানের কোনো কমতি রাখছো না দেখি। কি হলো? প্রথম নাটকে খ্যাতি তৈরির পর তুমি অভিনয় করে যাচ্ছ একের পর এক নাটকে। আজ তোমার রিহার্সেল, তাই আজ আমি সব কিছু বাদ দিয়ে তোমার কাছে এলাম। আমার যে কিছু কথা আছে, আমার একটু সময় দরকার। আজ গোটা দিন তুমি আমাকে দিবে বলে কথা দিয়েছিলে, কিন্তু তুমি কথা রাখতে পারো না ভাসিনি। বারবার বারবার তুমি এই কাজটা করে যাচ্ছ, আমাকে এড়িয়ে যাচ্ছ। আমি জানি তুমি একজন অভিনেতা, কিন্তু সেই কাজটা ভালো মতো করার জন্য যা দরকার সেটাই তো আমি তোমাকে সহযোগিতা করেছি। কিন্তু বারবার আমি একটা ছাড় দিয়ে যাচ্ছি, দেখেও দেখছি না। কিন্তু তুমি একটা সম্পর্ক যেটা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, সেটাকে তার প্রাপ্য সম্মানের স্থানে রাখছো না। তুমি চাইলেই পারবে কিছু সময় বের করতে, চাইলেই আমার দিকে কিছু সময় তাকাতে পারতে, জিজ্ঞেস করতে পারতে আমি কি অবস্থায় আছি। আমি তো শুধুই একজন পরিচিত মানুষ না তোমার, আমি তোমাকে ভালোবাসি ভাসিনি। শুধুমাত্র সুযোগ পেলে যোগাযোগের নিয়ম শৃঙ্খলতা আমার ক্ষেত্রে কাটে না। ভাসিনি, তুমি কি আমাকে বিয়ে করবে? সত্যি কি তুমি আমাকে বিয়ে করতে চাও? আমাকে বিয়ে করলে তোমাকে থিয়েটার ছেড়ে দিতে হবে। যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে থিয়েটার ছেড়ে দাও। আমি বলেছিলাম তোমার থিয়েটার করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আজ
এভাবে সে তার সকল স্বার্থপরতা সহকারে আমার কাছ থেকে চলে গেছে। সে একবারও ভাবেনি আমার প্যাশনের কথা, আমার ইচ্ছের গুরুত্ব সে দেয়নি। না না, তার চাইতে তোমার থিয়েটারকে আর কেউ বেশি বোঝেনি। সে বারবার বারবার তোমার জন্য অপেক্ষা করেছে, বারবার তোমার জন্য পথের দিকে তাকিয়েছে। আমি তো নিজেকে একাকী মানুষ হিসেবে ভাবতে পারিনি। আমার জীবনে ভালোবাসার দরকার ছিল। কিন্তু সুজানকে বিয়ের পর তাকেও তুমি একই ভাবে ভুগিয়েছো। দিনের পর দিন তাকে একা বসিয়ে রেখেছো বাসায়, যার ফলাফল মাত্র 3 বছরে সুজানও তোমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এতে কি প্রমাণ হয়? এতে প্রমাণ হয় যে তুমি যেটাকে শিল্পী সত্তা বলছো সেটা আসলে কোনো শিল্পী সত্তা নয়, সেটা নিছকই পাগলামি। আর তোমার সেই পাগলামির ফল হচ্ছি আমি। আজ আমার পাশে কেউ নেই। আমার এই ভয়াবহ একাকিত্বের কারণ তুমি, ভাসিলি, তুমি। কিন্তু আমাকে তো আমার দর্শক গ্রহণ করেছে। আমি তাদের যা দেখাতে চেয়েছি তারা দেখেছে। দর্শক মাই ফুট। এই এই তুমি ভাবলে কিভাবে যে এটাই কেবল জীবন? তুমি ভাবনি যে কখনো কখনো তোমার ক্ষমতা কমে আসবে, কখনো কখনো তুমিও দম হারাবে, এমনকি তুমিও হয়ে পড়বে অসুস্থ। আর তখন তোমাকে টেনে তোলার জন্য দরকার ছিল কিছু মানুষের। কাশির ধমকে যার গোটা সংলাপ মার খেয়ে যায়। একটা মূর্ষ রোগী তুমি। এখনো আমি একটানা সংলাপ বলে যেতে পারি। এখনো আমার ভেতর সেই পরিমাণে দম অবশিষ্ট আছে। তোমার ভেতরে কোনো দম নেই। তোমার ভেতরটা মরে গেছে। তোমার আত্মাটার দিকে তাকিয়ে দেখো, একটা শৃঙ্খলে আবদ্ধ হয়েছে প্রতিদিন। না, আমি কোনো শৃঙ্খলে আবদ্ধ নই। তুমি একটা আবদ্ধ প্রাণ। শূন্যের ওপর দিয়ে হেঁটে হেঁটে ফিরছিলাম আমি। আমার কৈশোর ছিল অর্থহীন, যৌবন ছিল বেমানান, ফাঁকা। কিভাবে যে এতটা বিষ আমি জীবনে চেখেছিলাম, যার জন্য শেষ জীবনে আর জীবন বলতে কোনো কিছুই আমি বাকি রাখিনি। আছে শুধু ছাই আর ছাই। ও আমি আজ এতটাই ক্লান্ত যে কোনো কিছু করার আর কোনো শক্তি আমার অবশিষ্ট নেই, এমনকি অনুতপ্ত বোধ করার মতো, কিংবা এখান থেকে চলে যাওয়া বা থাকা, বাঁচা কিংবা মরা, এমনকি কোনো কিছু বোধ করার শক্তি আর আমার নেই। এই সব মানুষ আমার চোখে আজ এতটাই ঘৃণ্য যে তাদের চোখে নিজেকে সুস্থ সুন্দর দেখাবার আর কোনো প্রয়োজন বোধ আমি করি না। সমগ্র মানব জাতির ওপর আমার প্রচন্ড ঘেন্না ধরে গেছে। আমারও ঠিক একইভাবে নিজের দোষকে এড়িয়ে যাবার চেষ্টা তোমার। না, সে আঘাত এতটাই বহুমুখী, এতটাই আকস্মিক যে তা হয়তো সবসময় ছুঁয়ে দেখা যায় না বা অনুভব করা যায় না। ফলে তখন দেখার মতো কেবল একটাই বিষয় চোখের সামনে আসে, আর সেটা হলো আমার যাবতীয় ব্যর্থতার ইতিহাস। সেই ইতিহাস হয়তো বারবারই আমার সকল না পারার পক্ষে সাক্ষ্য দেবে। তবে এও তো ঠিক যে আমি সকল রকমের হতাশার বিপরীতেও আমার বাঁচার তাগিদে আমি বারবার প্রতিবার উঠে দাঁড়াতে চেয়েছিলাম আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে। শুধু না, আমি চাইলে